আসসালামু আলাইকুম শিক্ষার্থী ভাইয়েরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের জন্য সুস্থতা, দোয়া এবং ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা টেন্স নিয়ে আলোচনা করব এবং আমি চেষ্টা করব সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে টেন্সটি আপনাদের সামনে ব্যাখ্যা করার জন্য, যেন আপনারা কখনো আর টেন্স নিয়ে বকতে না হয়, টেন্স যেন আর কখনো না বলেন, এমন একটি পদ্ধতিতে টেন্সটি আলোচনা করার চেষ্টা করব। আর যেহেতু আমার এই বইটি একেবারে যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য, সুতরাং আমি চেষ্টা করি যেভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে প্রতিটি চ্যাপ্টার ব্যাখ্যা করা যায়। তো চলুন আমরা টেন্স নিয়ে আলোচনা শুরু করি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বাংলা অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। আর হ্যাঁ, আমি এখানে যে বই থেকে আলোকপাত করছি, এই বইটি হচ্ছে মাস্টার ইংলিশ বুক। আপনারা যদি গুগল করেন মাস্টার ইংলিশ বুক, আপনারা সেম চ্যাপ্টারটি বা সেম বইটি পেয়ে যাবেন। আপনারা ওখান থেকে চাইলেও ভিডিওটি দেখার পর পড়ে নিতে পারবেন। এই যে এখানে টেন্স, সব টেন্সগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। আচ্ছা, যাই হোক, তো চলুন আমরা টেন্স নিয়ে আলোচনা করি। বয়সের সংজ্ঞা: বয়স অর্থ বাচ্য, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই বয়স বা বাচ্য বলে। নিচের বাক্য দুইটি পড়ুন। আই ইট এ ম্যাঙ্গো, আই ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি। আমার দ্বারা একটি আম খাওয়া হয়, আমি একটি আম খাই। দেয়ার আর টু টাইপস অফ ভয়েস, ভয়েসের দুইটি প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। আমরা যে মূলত ছোটবেলা থেকে টেন্স 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 শিখে বড় হয়েছি, এই টেন্স কিন্তু হচ্ছে মূলত ভয়েসের একটি প্রকার। ভয়েসের অ্যাক্টিভ প্রকারটাকে বা অ্যাক্টিভ ভয়েসটাকেই মূলত আমরা টেন্স হিসাবে জানি। আর প্যাসিভ যেই অংশটি ভয়েসের বা প্যাসিভ যেই প্রকারটি, এই প্রকারটি আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব এবং এই বইয়ের অন্য একটি চ্যাপ্টারে এই প্যাসিভ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সুতরাং চলুন আমরা ভয়েস, অ্যাক্টিভ ভয়েস অথবা টেন্স নিয়ে আমরা কি করি আলোচনা করি। দেখা যাক, যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পূর্ণ করে, সে সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। মানে হচ্ছে, কেউ যদি বলে ভাত রান্না করা হয়, খেয়াল করুন এখানে বাক্যের সাবজেক্টের জায়গায় বসেছে ভাত। ভাত কিন্তু কোনো অ্যাক্টিভ বস্তু না, মানে ভাতের নিজের কোনো প্রাণ নেই, তার কোনো অ্যাক্টিভিটি নেই, কিন্তু সে সাবজেক্টের জায়গায় বসেছে। আর কেউ যদি বলে আমি ভাত রান্না করি, অথবা মামুন ভাত রান্না করে, বা মা ভাত রান্না করে, মা, মামুন, আমি, এই তিনটা ব্যক্তি হচ্ছে মানুষ। আর মানুষের জন্মগতভাবে সে অ্যাক্টিভ বস্তু, সে নিজে কোনো কাজ করার ক্ষমতা রাখে। আর ভাত নিজে কোনো কাজ করার ক্ষমতা রাখে না। সো কোনো ইনঅ্যাক্টিভ বস্তু যখন সাবজেক্টের জায়গায় বসে, যার কোনো অ্যাক্টিভিটি নাই, সহজে আমরা বুঝতে গেলে ওটাকে বলবো প্যাসিভ ভয়েস। আর যার অ্যাক্টিভিটি থাকবে, সে যদি সাবজেক্টের জায়গায় বসে, আমরা তাকে মনে করব অ্যাক্টিভ ভয়েস। আর যার অ্যাক্টিভিটি নেই, তার হবে প্যাসিভ ভয়েস। আচ্ছা, যাই হোক, এবার আসা যাক প্যাসিভ ভয়েস কাকে বলে। এখানে দেওয়া আছে যে সেন্টেন্স সাবজেক্ট নিজে কাজটি করে না, বরং অবজেক্টের কাজটি তার উপরে এসে পড়ে, তখন সে সেন্টেন্স ভার্বের প্যাসিভ ভয়েস হয়। মানে আমি যে কথাগুলো বলেছি ওই কথাটা এখানে একটু, যেহেতু এখানে বইয়ে লেখা, বইয়ের মতো করে আমি এখানে লিখেছি, আর ভিডিও যেহেতু বানাচ্ছি, আমি যত আরও সহজ করে বলা যায় এই জন্য বলছি, কিন্তু কথাটা ঘুরে ফিরি একই। আচ্ছা, এখানে খেয়াল করুন অ্যাক্টিভ ভয়েসের আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, এটার অর্থ হচ্ছে আমি কাজটি করি, মানে আমি একটা অ্যাক্টিভ বস্তু, আমি মানুষ, আমার অ্যাক্টিভিটি আছে, আমি কাজটি করতেই পারি। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, আমার দ্বারাই কাজটি করা হয়েছে। আর এখানে প্যাসিভ ভয়েসে খেয়াল করুন কাজটি আমার দ্বারা হয়েছে, কাজ সাবজেক্টের জায়গায় বসেছে বাক্যের, বাট এই কাজের কিন্তু নিজস্ব কোনো অ্যাক্টিভিটি নাই, কারণ কাজ তার জীবন নাই, সে নিজে কাজ করতে পারে না, এই কাজটা অন্য কেউ করে। তো ইনঅ্যাক্টিভ, আমরা সহজে যেটা বলেছি যে কোনো ইনঅ্যাক্টিভ সাবজেক্ট যখন বাক্যের সাবজেক্টের জায়গায় বসে, অথবা কোনো ইনঅ্যাক্টিভ বস্তু যখন বাক্যের সাবজেক্টের জায়গায় বসে, খুব সহজে যদি আমরা বুঝতে চাই, বুঝতে পারবো ওই বাক্যটি হচ্ছে প্যাসিভ ভয়েস। সো ওই বাক্যটিকে আমরা প্যাসিভের গঠন দিয়ে কী করতে হবে, ইংলিশ করতে হবে।
আর যেখানে আমরা দেখব যে সাবজেক্ট অ্যাক্টিভ, জন্মগতভাবেই তার অ্যাক্টিভিটি আছে বা রাগে সে কাজ করার, ওটা সাবজেক্টের বাক্যের সাবজেক্টের জায়গায় বসেছে, তখন আমাদেরকে যেটা বুঝতে হবে ওই বাংলা বাক্যটাকে, যেহেতু আমরা বাংলাকে বেস করেই তো ইংরেজি শিখি, কেউ যদি বলে যে আমি কাজটি করি, এই বাংলা বাক্যকেই তো আমরা ইংরেজি করব, ঠিক না? সো আমি কাজটি করি, এই বাক্যে আমার অ্যাক্টিভিটি আছে, সো এই বাক্যটি হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, যাই হোক, অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে মোটামুটি অনেক কথা হয়ে গেছে, তো চলুন এবার আমরা আলোচনা করা যাক। যেহেতু আমি পূর্বেই বলেছি এই চ্যাপ্টারে অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ টেন্স, যেটাকে আমরা জানি, ওই টেন্স নিয়ে আলোচনা করা হবে। টেন্স হচ্ছে প্রথমত 4 প্রকার, তারপর 12 প্রকার আমরা জানি। সো সুতরাং ওই বিষয়ে আর কথা আমি বাড়াতে চাচ্ছি না। তো প্রথম যে টেন্সটা সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোনো কাজ বর্তমানে হয়, অভ্যাসগত সত্য বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। কোনো কাজ বর্তমানে হয় এবং অভ্যাসগত সত্য বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেই কথাটা হচ্ছে চিরসত্য, চাঁদ কোন দিকে ওঠে? সূর্য পূর্ব দিকে ওঠে। এই কথাগুলো চিরসত্য। আমাদের যুদ্ধ 1971 সালে হয়েছিল, এই কথাগুলো চিরসত্য। তো এই জাতীয় কথাগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে পারি। আর সেই সাথে বর্তমানে কোনো কাজ হয়, এই কথাগুলোকেও প্রেজেন্ট ইনডেফিনিটে করতে পারি। আর সবচেয়ে সহজে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা চিনতে পারবো বাংলা চেনার উপায়। কোনো বাংলা বাক্যের শেষে যদি বাংলা ক্রিয়ার শেষে স্বর থেকে ও পর্যন্ত 11টি স্বরবর্ণের পূর্ণরূপ অথবা সংক্ষিপ্ত রূপ থাকে, তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। আমি এই বিষয়টা আরও একটু এক্সপ্লেন করি। মানে হচ্ছে, ধরা যাক, এই যে খেয়াল করেন এখানে, আমি ভাত খাই, এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বাংলা এক্সাম্পল বা উদাহরণ দেওয়া আছে। আমি ভাত খাই, এই বাক্যের ভার্ব কোনটি? খায়। আমি ভাত খাই। খাইয়ের সর্বশেষ বর্ণটা কি? রস্বই। খেয়াল করুন তো, আমরা স্বর সরায়া এই যে 11টি স্বরবর্ণের মধ্যে স্বর আছে, ওই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ থাকতে পারে অথবা পূর্ণরূপও থাকতে পারে। যদি থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো আমরা বুঝে গেলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বাংলাটা পড়ে তারপর খেয়াল করুন, এখানে সে প্রতিদিন স্কুলে যায়, লাস্টে অন্তস্তয়। এখন অনেকে খেয়াল করবেন যে এই অন্তস্তয় তো স্বরবর্ণের মধ্যে নাই, শুরু থেকে ও পর্যন্ত নাই। আসলে নাই কথাটা ভুল, আছে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, বাংলা বাক্যের বা বাংলা শব্দের প্রতিটি ব্যঞ্জন বর্ণই অথবা প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথেই লোকানো একটি স্বর থাকে। অর্থাৎ যায়, এটা লাস্টে অন্তস্তয় আছে। এটা বাংলা গ্রামারের একটি নিয়ম, আপনারা হয়তো জেনে থাকবেন। অন্তস্তয় আছে, তার মানে এটার সাথে লুকানো একটি স্বর আছে, উজ্জু থাকে। এটা তুমি বই পড়ো, এই পড়োর সাথে লুকানো একটা স্বর আছে। উদিত হয়, লুকানো একটা স্বর আছে। আর জমাট বাঁধে, এখানে পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাঁধে। এই জমাট বাঁধে দয়কার দয়ের সাথে একার, যেটা এর সংক্ষিপ্ত রূপ। সরু স্বরের মধ্যে যে এ আছে, এর সংক্ষিপ্ত রূপ। তো আমরা তো পড়েছি 11টি স্বরবর্ণের পূর্ণরূপ। এখানে এই যে এটা পূর্ণরূপ, রস্বই পূর্ণরূপ, আর একার এর সংক্ষিপ্ত রূপ, পূর্ণরূপ অথবা সংক্ষিপ্ত রূপ থাকবে। তো তার মানে আমরা বুঝলাম, কোনো বাক্যের শেষে যদি স্বর থেকে ও পর্যন্ত 11টি স্বরবর্ণের পূর্ণরূপ অথবা সংক্ষিপ্ত রূপ থাকে, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো বাংলাটা শুনে যখন আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তো নেক্সট আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে কী করতে হবে? ইংরেজিতে রূপান্তর করতে হবে, ইংরেজি বানাতে হবে, যেহেতু আমরা ইংরেজি শিখতেছি। তো মনে করবেন এটা একটা সূত্রের মতো। আমরা যখন বাংলাটা শুনে বুঝতে পারবো যে হ্যাঁ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে আমরা এই সূত্র দিয়ে, বা যেটাকে গঠন প্রণালী বলা হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স স্ট্রাকচারটাকে আমরা মুখস্থ করে ফেলতে হবে। এইটা মুখস্থ, এটা বোঝার কিচ্ছু নাই, এটা একবারে মুখস্থ করে ফেলতে হবে। ঠাড়ায়া সাবজেক্ট ভার্ব 1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট ভার্ব 1 প্লাস অবজেক্ট। এখন কথা হচ্ছে যে ভার্ব 1 কি আবার ভার্ব 2 কি? ইংরেজিতে যত শব্দ আছে
প্রত্যেকটি শব্দ 7টা পার্টস অফ স্পিচের মধ্যে হয়, আর যেটা দিয়ে কাজ বোঝায় এটাকে ভার বলে। এটা আপনারা এই জিনিসটি বোঝার জন্য পার্টস অফ স্পিচ অধ্যায়ে গেলে আপনারা বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, ভার্ব আবার 3 প্রকার, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। সো যারা এই বিষয়টা একেবারে বোঝেন না, টেন্স চ্যাপ্টার পড়ার আগে এই যে এখানে এই প্রথম অধ্যায়টি পড়ে নেবেন, ইংলিশ ভোকাবুলারি মিনিং ইন বাংলা, ভার্বের 3টি ফর্ম ও বাংলা অর্থ সহ। সো এখানে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 আছে। এই অধ্যায়টা পড়ে এটা পড়া শুরু করলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে, যে তাইলে ভার্ব 1 কি সেটা বুঝে যাবেন। আর যারা ভার্ব 1 অলরেডি বুঝেন তাদের জন্য তো কোনো সমস্যাই নেই। সো তাহলে কি বললাম, যে আমাদেরকে এই গঠন প্রণালী ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। যখন আমরা কোনো বাংলা কথা শুনে, বাংলা বাক্য শুনে ধরতে পারবো যে হ্যাঁ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে পড়েছে, সো এই টেন্স, এই গঠন অনুযায়ী আমরা এটা ইংরেজি বাক্য বানিয়ে ফেলবো। এবং এই টেন্সটি শেখার পরে এখানে অনেকগুলো উদাহরণ আছে, আপনারা উদাহরণগুলো অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন, নিজেরা এর বাইরে গিয়ে উদাহরণ বানাবেন এবং উদাহরণগুলো ভেঙে ভেঙে প্র্যাকটিস করবেন। যেমন এখানে খেয়াল করুন, শি ইটস অ্যান অ্যাপল এভরিডে, সে প্রতিদিন, এভরিডে। তারপর হচ্ছে একটি, অ্যান আপেল খায় যেহেতু কাজ, ইটস। সো খেয়াল করুন, আমরা প্রথমে বলেছিলাম সাবজেক্ট, ভার্ব 1, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব 1, অবজেক্ট, এখানে শি সাবজেক্ট, ইটস খায়, এটা ভার্ব বা ভার্ব 1। তারপর হচ্ছে অ্যান, বাকি যে পুরো অংশটা আছে সেটাকে আমরা এক্সটেনশন বা অবজেক্ট হিসাবে ধরে নিতে পারি। ঠিক আছে, এভাবে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবেন, তাহলে টেন্সটা আপনার কখনো ভুলবেন না। আর নিচে যে টিকা অংশ থাকে, টিকা অংশগুলো পড়ে নেবেন, কারণ টিকা অংশগুলো মুখস্থ করবেন, টিকা অংশগুলো বোঝার কিছু নাই। টিকা অংশগুলো ইংরেজিতে অনেক ছোটোখাটো বিষয় আছে, যেগুলো শিখলে আমরা আমাদের ইংলিশটা খুব দ্রুত বুঝতে পারবো, এবং ক্রিটিক্যাল ওয়ার্ডগুলো কীভাবে ইংলিশ করতে হয় এই জিনিসগুলো আমরা শিখতে পারবো, যেগুলো বোঝার কিছু নয়, একবার মুখস্থ করে ফেলতে হবে। সো আশা করি বুঝতেই পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।